বর্তমান সরকার কিভাবে একই সঙ্গে সাংবিধানিক ও বৈধ তা ব্যাখ্যা করাই এই নিবন্ধের উদ্দেশ্য। সাংবিধানিকতার বিষয়টি হলো সংবিধানের রীতিনীতি মেনে চলা, অন্যদিকে বৈধতার উৎস একাধিক। সাধারণ ও এমনকি আইনি বিচারেও বৈধতা বিষয়টি একটি বিস্তৃত ধারণা, যা সাংবিধানিকতার চেয়ে ব্যাপক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়া, তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্নতা এবং সাংবিধানিক দায়িত্ব পালনের জন্য তার অনুপস্থিতি, এই বিষয়গুলো একটি সাংবিধানিক শূন্যতা ও সংকট তৈরি করেছিল। 5 আগস্ট থেকে এই শূন্যতা ও সংকট চলছিল এবং এর সঙ্গে প্রধানমন্ত্রীর পদত্যাগ করা বা না করার কোনো সম্পর্ক নেই। এমন সংকট মোকাবিলার জন্য বাংলাদেশের সাংবিধানিক আইনের আওতায় কিছু নীতি ও মতবাদ রয়েছে। সুতরাং বর্তমান সরকারের এই সাংবিধানিক সংকট থেকে উদ্ভূত হয়েছে এবং প্রধানমন্ত্রী পদত্যাগপত্র নিয়ে থাকুক বা না থাকুক সংকটটি সৃষ্টি হয়েছিল। বাংলাদেশের সাংবিধানিক আইন শুধু সংবিধানের লিখিত শব্দাবলী নয়, বরং এটি বিভিন্ন ধরনের নীতি ও মতবাদকেও অন্তর্ভুক্ত করে, যা সময়ের সঙ্গে সঙ্গে সাংবিধানিক চর্চার মাধ্যমে এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে সৃষ্টি হয়েছে। একটি পরিচিত উদাহরণ হলো মৌলিক কাঠামো মতবাদ, বেসিক স্ট্রাকচারাল ডক্ট্রিন। এই মতবাদ অনুযায়ী সংবিধানের একটি মৌলিক কাঠামো রয়েছে এবং কোনো ধরনের সংশোধনীয় মাধ্যম তা পরিবর্তন। অনেক পাঠক হয়তো জানেন, বাংলাদেশের সুপ্রিম কোর্ট বেশ কয়েকটি সংবিধানের সংশোধনী এই মৌলিক কাঠামো মতবাদের ভিত্তিতে অবৈধ ঘোষণা করেছে। এমনকি 2011 সালে সংবিধানের ৫৫ সংশোধনীর মাধ্যমে এই মূল কাঠামো ধারণাটি সংবিধানে অন্তর্ভুক্ত হওয়ার আগেই তা করা হয়েছে। অর্থাৎ এই মৌলিক কাঠামো মতবাদ সংবিধানে লিখিতভাবে যুক্ত হওয়ার আগে থেকেই তা বাংলাদেশের সাংবিধানিক আইনের অংশ। যদিও সংবিধানে লিখিত না, সাংবিধানিক আইনের আরেকটি মতবাদ রয়েছে যা বাংলাদেশের সাংবিধানিক আইনের সুপ্রতিষ্ঠিত অংশ। এটা প্রয়োজনীয়তার নীতি, ডক্ট্রিন অফ নেসেসিটি হিসেবে পরিচিত। বাংলাদেশের সুপ্রিম কোর্ট অনেক ক্ষেত্রে এই নীতিটির স্বীকৃতি দিয়েছেন, যার সর্বশেষ নজির হচ্ছে 2011 সালের ত্রয়োদশ সংশোধনীয় রায় এবং 2017 সালের ষোড়শ সংশোধনীয় রায়। বৈধতা কেবল সাংবিধানিকতা ও আইনের ভিত্তির মাধ্যমে অর্জিত হয় না, বরং বিভিন্ন ধরনের পরিস্থিতি ও উপাদান থেকে উদ্ভূত হতে পারে। সাধারণ বিবেচনায় কোনো কিছুকে তখনই বৈধ বলা যায় যখন তা যুক্তি ও ন্যায্যতা দিয়ে প্রতিষ্ঠিত করা যায়। এই যুক্তি ও ন্যায্যতা কেবল আইন ও সংবিধান থেকে নয়, বরং অন্যান্য উৎস থেকেও আসতে পারে। এই নিবন্ধের লক্ষ্য হচ্ছে সাংবিধানিকতাবাদের আলোকে সরকারের বৈধতা ব্যাখ্যা করা। সাংবিধানিকতাবাদ হচ্ছে গণপ্রতিষ্ঠানগুলোর রাজনৈতিক জবাবদিহি, যা কোনো নির্দিষ্ট একটি দেশে সাংবিধানিক আইনের চেয়ে ব্যাপক। সাংবিধানিকতাবাদের দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই অন্তর্বর্তী সরকার বৈধ, কারণ এটি একটি বিপ্লবের মধ্য দিয়ে গঠিত হয়েছে। এ ধরনের সরকার গঠনের লক্ষ্যে পুরনো সরকারকে ক্ষমতাচ্যুত করতে হয়। তা করতে গিয়ে জনগণের যে ত্যাগ ও সংগ্রাম করতে হয়, তার মধ্য দিয়ে এই ধরনের সরকার বৈধতা অর্জন করে। এই প্রক্রিয়ায় বৈধতা অর্জন করেছে এমন অনেক সরকারের নজির দেয়া যায়, যেমন মার্কিন ও রুশ বিপ্লবের মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছিল সেগুলো এই প্রক্রিয়ায় বৈধতা অর্জন করেছে। আরো সাম্প্রতিক উদাহরণ দিতে গেলে আরব বসন্ত উত্তর যেসব সরকার গঠিত হয়েছে সেগুলোর কথা বলা যাক। আরেকটি উপায়ে বৈধতা অর্জন করা যায়, সেটা হলো সরকারের কার্যকারিতা। সমাজ ও রাষ্ট্রের শৃঙ্খলা নিশ্চিত করার মধ্য দিয়ে এটা অর্জন করা সম্ভব। গত 5 আগস্ট হাসিনা সরকারের পতন হয়েছে এবং এরপর পুরো দেশ এক বিশৃঙ্খলার মধ্যে নিপতিত ছিল। এই সরকার শপথ নিয়েছে গত 8 আগস্ট। শপথ গ্রহণের এক সপ্তাহের মধ্যে জীবনের সর্বক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। নিশ্চিতভাবে এই সরকার কার্যকারিতার মাধ্যমে বৈধতা অর্জন করেছে। আরও একটি কারণে এই সরকার বৈধ, সেটা হলো একাধিক অসাংবিধানিক ও জাল ভোটের নির্বাচনের মাধ্যমে সাবেক সরকার মানুষকে শাসন কার্যে অংশগ্রহণ করা থেকে পুরোপুরি বঞ্চিত করেছিল। এক নায়কতান্ত্রিক ও সমগ্রতাবাদী চরিত্রের কারণে এবং নিজের জনগণকে গণহারে হত্যার মধ্য দিয়ে পতিত সরকার সাংবিধানিক অধিকার ও বৈধতা হারিয়ে ফেলেছিল। এর বিপরীতে বর্তমান সরকার বিপ্লব ও গণদাবির মধ্য দিয়ে গঠিত হয়েছে, সে কারণে এই সরকার বৈধ। তো এই ছিল আজকের ভিডিওটিতে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, সেই সাথে সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।